ইনান জহফিলের দিকে ফিরে দেখল স্নিগ্ধ হাসির রেখা জহফিলের বাদামি ঠোঁটে। মুচকি হেসে ইনান জহফিলের কাঁধে এক হাত রেখে মাথায় আরেক হাত রাখে। হাসি বন্ধ হয়ে যায় জহফিলের ভেজা চুল দেখে। আপনার চুল ভেজা কেন? জহফিলের হাসি সরল না। গোসল করেছিলাম, গরম লাগছিল। এই ঠান্ডায় গরম লাগবে কেন? নাকি আমাকে বৃষ্টির মাঝে খুঁজতে বের হয়েছিলেন? চিন্তার সুর ইনানের কণ্ঠে। জহফিল জবাব না দিয়ে ইনানের গলায় মুখ গুজে ঘ্রাণ নেয়। আমার বাটারফ্লাই। ইনান পুলকিত হয়, উষ্ণ শিহরণ বয়ে যায় শরীরে। জহফিলের চুলে হাত বুলিয়ে মৃদু গলায় পড়ল, আপনি নাকি ঘুমোচ্ছিলেন? ঔষধে কাজ করে না বাটারফ্লাই। এসব কৃত্রিম ঔষধে আমি ঠিক হব না। আমার সুস্থ হওয়ার ঔষধ শুধুই তুমি। এই বলে ইনানের ক্রপ টপ গালে হাত ঢুকিয়ে পেটে বিচরণ শুরু করে। ইনান কাঁপছে। জহফিল স্কার্স দেওয়ালের সাথে হেলান দিয়ে রেখেছে। ইনান ক্রাশটা না নিয়েই জহফিলকে ধরে খাটে বসায়। এবার নিজেও জহফিলের কোলের ওপর বসে দুই পা দিয়ে জহফিলের কোমর চেপে ধরে। জহফিল নেশাতুর চোখে ইনানের দিকে তাকিয়ে আছে। তার ধূসর চোখের শানিত চাহনি এখন কমল চোখে ইনানকে দেখছে। জহফিল আচানক ইনানের ঠোঁট চেপে ধরে, নিজের ওষ্ঠ ধরে। যেন কতদিনের ক্ষুধার শোষে দম ফেলার সুযোগ পায় না ইনান। তবে আগের মতো জহফিলের থেকে ছাড়া পাওয়ার চেষ্টাও করল না, বরং দুই হাতে জহফিলের ঘাড় জড়িয়ে ধরল। লম্বা সময়ের চুম্বনের পর জহফিল ইনানের গলায় নেমে আসে। ইনানের পিঠে থাকা জহফিলের হাত দুটো চলে আসে ইনানের পেটের কাছে। তখনই তার নজর গেল ক্রপ টপে লেগে থাকা রক্তের দিকে। চোখে ধিক করে জ্বলে উঠল আগুন। ইনান জহফিলের দৃষ্টি বরাবর তাকালে বুঝে যায় জহফিলের চাহনি বদলালো কেন। সে নিজেকে ব্যাখ্যা দেওয়ার মতো করে বলল, আমার কিছুই হয়নি জেফিল। ওই শরতের সাথে বাবার একটা হয়েছিল, বুঝলেন? ওরই রক্ত বাবার গেঞ্জিতে লেগেছিল, আর বাবা আমায় হাঁক করেছিল, তাই আমার টপেও লেগেছে। জহফিল ইনানের কথা কানে তুলল না। তার ঘাড়ের রগ ফুলে গেছে। টেক ইট অফ রাইট নাও। জহফিল অগ্নিঝরা গলায় বলল, তোমার শরীরের অন্যের রক্তমাখা জামা কেন থাকবে? ওয়াই? আই ফাকিং হেট ইট। তুমি ভুলে গেছো তোমার শরীর মন যে একান্তই আমার। তোমার শরীরে রক্ত দিয়ে আমার নাম লেখাটা ভুলে গেছো? এই বাজে জামাটা তাড়াতাড়ি খোলো, হারি আপ। জহফিল রাগে কাঁপছে। অ্যাক্সিডেন্টের পর এই প্রথম ইনান জহফিলের অগ্নিমূর্তি দেখল। জহফিলের রাগ দেখে ইনান হেসে ফেলল। তার গাল দুহাতে চেপে ধরে দুই গালে চুমু খায় সে, যেন জহফিল একটা বাচ্চা। ইনান জহফিলের চুলে বিলি কেটে বলল, আপনার এই অশান্ত রূপকেই আমি ভালোবাসি জেফিল, প্লিজ বদলাবেন না। এই বলে ইনান জহফিলের ঠোঁটে টুফ করে চুমু খেয়ে জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। চেঞ্জ হয়ে এসে জহফিলের কাছে চলে এলো। ইনান খাটের কাছে আসা মাত্রই জহফিল ইনানের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বুকের ওপর ফেলে। ইনানের চুলগুলো কানের পেছনে গুজে ইনানের কাছাকাছি এগিয়ে যায় সে। সেই মোমেন্টেই দরজায় আওয়াজ পড়ে, ইনান মামুনি, জেভিলকে নিয়ে আসো, তোমার কাউসার আঙ্কেল এসেছে। জহফিল দাঁতে দাঁত চাপল। কোথাও যাচ্ছ না তুমি? ইনান উঠে গেল জহফিলের বুক থেকে। জামা ঠিক করে জহফিলকে শার্ট ঠিক করে দিল। শুধু আমি যাব না, আপনিও যাচ্ছেন সাথে। জহফিল কিছু বলার আগে ইনান এক আঙ্গুল চেপে ধরল জহফিলের ঠোঁটে। শ্শ্, একটা কথাও না। চেক আপ না করলে পা ঠিক হবে কি করে? চুপচাপ বসে থাকবেন ভদ্র ছেলের মতো, গট ইট? জহফিল মুখ গোমরা করে রইল। ইনান দরজা খুলে দেয়। কাউসার এসে ইনান আর জহফিল দুজনকেই ভালো করে চেক আপ করে। ইনান, ঠিকমতো ওষুধ খাচ্ছ তো মা? জি আঙ্কেল। আচ্ছা, আর চাপ নেবেন না বেশি, টেনশন কম করবে। আর জেভিলকে হাঁটা চলা করিও না, ওকে বেড রেস্টে থাকতে বলবে। যত কম হাঁটবে তত ভালো, পায়ের ওপর প্রেশার কম পড়বে। ইনান জহফিলের কাছে গিয়ে বসে। জহফিল চোখ বন্ধ করে মাথা ঠেকিয়ে আছে হেডবোর্ডে। তার মুখ কঠিন। চোখ বুজে শক্ত মুখে বলল, ওনাদেরকে তাড়াতাড়ি চলে যেতে বলো। ইফাজ আর কাউসার কিছুটা চমকে ওঠেন। ইনান ইতস্তত বোধ করে, আমতা আমতা করে বলে, সরি আঙ্কেল, প্লিজ কিছু মনে করবেন না, ওনার শরীরটা আজ একটু খারাপ লাগছে। কাউসার মুচকি হেসে বললেন, ইটস ওকে, বুঝতে পেরেছি। তারপর ইফাজকে ইশারা করে রুমের বাইরে নিলেন। কি হয়েছে সবটা বল আমায়। যেতে যেতে বলবো, এইখানে বললে ইনান শুনে ফেলবে।
আচ্ছা, তবে বুঝলাম পরিস্থিতি যথেষ্ট ঘোলাটে মনে হচ্ছে না। ইফাজ হঠাৎ কাউসারের হাত চেপে ধরে জোর করে হেসে বললেন। আর ইনান কিছু লাগবে? কাউসার ফিরে দেখেন ইনান পেছনে। ভাগ্যিস ইফাজ তাকে থামিয়েছে। আঙ্কেল বসুন না, আমি একটু আসছি। কিছু করতে হবে না ইনান, ব্যস্ত হয়েও না, আমি এখনই চলে যাব ইফাসকে নিয়ে। আর্জেন্ট, বুঝলে? ইনানের সাথে আরও কিছুক্ষণ ভালো মন্দ বলে কাউসার আর ইফাজ বিদায় নিলেন। ভেজা কাপড়গুলো মেলতে ভুলে গেছিল ইনান। বাবাকে বিদায় দিয়ে দ্রুত গেল বারান্দায়। কাপড় মেলতে গিয়ে দেখলো এই বৃষ্টির মাঝেও তাসবির বারান্দায় বসে ইনানের বারান্দার দিকে তাকিয়ে আছে। আজ রুমে পর্দা টানানো ছিল ভাগ্যিস। আজ তাসবির আগের দিনের তুলনায় একটু বেশি হাসছে মনে হচ্ছে। চওড়া হেসে ইনানের দিকে তাকিয়ে আছে। তার হাতে আজ আর মোবাইল নেই, যেন বড় কোনো অর্জন হয়েছে তার। সেই খুশিতেই মেতে উঠেছে সে। তাসবির ইনানকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, বাই বাই, গেমের ফাইনাল রাউন্ড চলে এসেছে। ইটস গনা বি ফান। এই বলে চোখ মেরে রুমে চলে গেল হাসতে হাসতে। ইনান তাসবিরের কথার আগামাথাও বুঝতে পারল না, বোঝার চেষ্টাও করল না। বারান্দার দরজা আটকে দিল ঠাস করে। গভীর নিদ্রায় আচ্ছন্ন পরিবেশ, শুনশান নীরবতায় ডুবে গেছে সব। ঘন জঙ্গলের বড় বড় গাছের পাতা যেন নেতিয়ে গেছে ঘুমে। থেকে থেকে দূর হতে ভেসে আসছে শিয়ালের ডাক। চাঁদের রূপালি আলো গাছের পাতার ওপর ঝলমল করছে। যতদূর চোখ যায় ততদূর কেবল গাছের মেলা। মনে হয় শেষ মাথায় আকাশ এবং গাছ একত্রে মিলে গেছে। কোনো কৃত্রিম আলো নেই। তার দিকেই একধানে তাকিয়েছিল তাসবির। এক নির্দিষ্ট দিনের অপেক্ষা করছিল কত বছর। সেই দিনটা আসতে চলেছে তবে, কাল পরশুর মধ্যে। বুক ভরে শ্বাস নেয় সে, যেন তার ঠান্ডা বাতাস তার ভেতরে ঢুকে সমস্ত দুঃখ, যন্ত্রণা, ক্রোধ এক নিঃশ্বাসে বের করে দিচ্ছে। এত শান্তি এর আগে কখনো পায়নি। কিন্তু চোখ খুলে সামনের বাসাটার দিকে তাকায় সে, যেখানে বারান্দায় এবং ছাদে স্বল্প পাওয়ারের লাইট জ্বলজ্বল করছে। বুকের ভেতরটায় হুট করে মেঘের ছায়া নামে। একটু আগের প্রশান্তিকে দূর করে গুমট হয়ে ওঠে মন। সামনের বারান্দার পর্দা সামান্য উড়ে গেলে একটা ঘুমন্ত মুখ ক্ষণকালের জন্য ঝলক দিয়ে ওঠে চাঁদের মিষ্টি আলোয়। তাসবির বারান্দার রেলিংয়ে হাত রেখে নির্নিমেষ চোখে চেয়ে থাকে সেদিকে। ইরানের চাঁদের মতো সুন্দর মুখখানি শান্ত অভিব্যক্তিতে বারান্দার দিকে মুখ ফোড়ে ঘুমিয়ে আছে। তাসবিরের মনে হলো দ্বিধার একটা সুতো ধীরে ধীরে পেঁচিয়ে ধরে তার হৃদয়টাকে। সে যা করছে এবং করবে তা ইনানকে কতটা কষ্ট দেবে তা ভেবেই তার মনের আনন্দ মুছে যাচ্ছে ধীরে ধীরে। প্রিয় মানুষের সত্যটা যখন ইনান জানতে পারবে তখন নিজেকে সামলাতে পারবে। তাসবির নিজেকে নিজেই প্রশ্ন করল, সে কি ঠিক করেছে কাজটা? তার মনের কুঠিল সত্তাটা ভালোটাকে দমিয়ে রেখে হেসে ওঠে উত্তর দিল, তুই যা করেছিস সবটাই ঠিক। জীবন একটাই, আফসোস রাখবি না কখনো। তাসবির সমর্পণ করলো সেই কুঠিল সত্তার নিকট। আসলেই তো জীবন একটাই, এত আফসোস রেখে মরবে কেন সে? তাসবিরের ভাবনার জল ছিন্ন হয় ইনানের বাড়ির সামনে কাউকে দেখে। ভালো করে দেখার জন্য দূরবীন চোখ রাখল। তারপর কিছু একটা ভেবে গায়ে শর্ট জড়িয়ে বেরিয়ে পড়ল। ইনানের গাঢ় ঘুম বিঘ্নিত হলো অস্পষ্ট এক আওয়াজে। ঘুমের ঘোরে উঠে বসে চারদিকে চোখ বুলায়। মস্তিষ্ক জেগে নেই। বাইরে চাঁদের আলোয় রুম উজ্জ্বল। ইনান হাতরে জওফিলকে খুঁজতে লাগলো, পেল না। কিন্তু ইনানের ঘুমন্ত মস্তিষ্ক জওফিলের অনুপস্থিতি ধরতে পারল না। কোলবালিশকে জওফিল ভেবে আবারও ঘুমে তলিয়ে গেল। প্রায় অনেকক্ষণ পর ইনান হুড়মুড় করে জেগে ওঠে। বাইরে ঠকঠক আওয়াজে ঝিম ধরে বসে বোঝার চেষ্টা করলো আসলেই কি কোনো আওয়াজ পেয়েছে কিনা। তার ভাবনার মাঝেই আবারও জোরে আওয়াজ ভেসে আসে। হঠাৎ আওয়াজে কিছুটা চমকে যায় ইনান। এই গভীর রাতে কে এমন ধাক্কাধাক্কি করছে? আওয়াজ অসহ্য পর্যায়ে চলে গেলে ইনান বিরক্ত হয়ে ধূপধাপ পা ফেলে চলে আসে মেইন ডোরে। এমনভাবে ধাক্কাচ্ছে যেন ভেঙে ফেলবে দরজাটা। সেই মুহূর্তে জওফুলের কথা ইনানের মাথা থেকেই বেরিয়ে গেছে। তার ঘুমের ঘোর ভালোভাবে কাটেনি, মাথাটা দুলছে। লাইট জ্বালিয়ে ডোর হলে চোখ রাখতেই ঝটকা দিয়ে ওঠে তার শরীর। তাড়াতাড়ি করে দরজা খুলে দেয় সে। হতবাক কণ্ঠে বলে, আপনি এখানে কেন পলক? পলকের চুল এলোমেলো, হাঁপাচ্ছে সে দরজা ধরে।
চোখ টকটকে লাল, আগের থেকে বেশ কিছুটা শুকালেও মলিন চেহারাটাও নজরে পড়ার মতো। পলক বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বলল, জেফিল কোথায়? মানে? ইনানের সামান্য কথাটাও যেন পলকের মাথায় আগুন ধরিয়ে দিল। সে ফোঁস ফোঁস করতে করতে ভেতরে ঢুকে বলল, জেফিলকে ডেকে আনো, ওর সাথে বোঝাপড়া আছে, এবার আর ছাড়বো না। পলকের ঠোঁটে ভয়ানক হাসির দেখা মিলল। ইনানের মুখ থেকে রক্ত সরে গেল। ঘুম উবে গেছে তার। মনে পড়ে গেল জহফিলকে নিষ্ঠুরভাবে পলককে মেরেছিল। তারপর আর পলকের দেখা মেলেনি কয়েক মাস। ইনান ভেবেছিল পলক হয়তো ক্ষমা করে দিয়েছে বা ঝামেলা বাড়াতে চায়নি, কিন্তু হঠাৎ এত মাস পর ওর উদয় হয়ে জহফিলকে খোঁজ করাটা মেনে নিতে পারছে না সে। তবে কি পলকের সাথে হওয়া অন্যায়ের শাস্তি দিতে এসেছে সে? পলক পুলিশ, সে কোনো না কোনোভাবে জহফিলকে হাজতে নেওয়ার জন্য আসেনি তো? পলক পাগলা ঘোড়ার ন্যায় ইনানের অনুমতি ছাড়া ইনানের রুমে ঢুকে জহফিলকে খুঁজতে লাগলো। উল্টে পাল্টে খাটের নিচে, বাথরুমে, ক্যাবিনেটে, বারান্দায় খোঁজাখুঁজি আরম্ভ করলো সে। না পেয়ে 8 রুমসহ আরও যতগুলো রুম আছে সবগুলো তন্ন তন্ন করে খুঁজল, আর পাগলের মতো বলতে লাগলো, আমার সব কেড়ে নিয়েছিস তুই, তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। ইনান পিছু পিছু আসতে লাগলো পলকের, আর বারবার তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। প্রত্যেক রুমে জহফিলকে খুঁজে না পাওয়া তাকে ভাবিয়ে তুলল। জহফিলের ক্রাশটাও টেবিলের কাছে, মনে হয় না পলক তা খেয়াল করেছে। ইনান মনে প্রাণে চাইছে জহফিল যেখানেই থাকুক যেন কোনোভাবে বেরিয়ে না আসে। সে জহফিলকে হারাতে চায় না, কোনোভাবেই না। যদি পলক কোনোভাবে জহফিলের খোঁজ পেয়ে যায়, জানে না সে পলককে কি করবে। জহফিল বাঁচানোর জন্য যা করার সবটা করবে। দরকার পড়লে সেদিনের জহফিলের মতো করে ধরে রেখে মেরে স্মৃতি ভুলিয়ে দেবে। কিন্তু পলকের মতো শক্তিশালী একটা ছেলেকে ইনানের মতো পুঁটি মাছ কিভাবে ধরবে? এই চিন্তায় ইনান পলককে ধরার চিন্তা বাদ দিল। পলক এতটাই উত্তেজিত ছিল যে তার হতবুদ্ধি লোপ পেয়েছে। সে কিচেনের ক্যাবিনেট পর্যন্ত খুলে খুলে দেখছিল, যেন জহফিল তার বিশালাকার চওড়া দেহ নিয়ে ছোট্ট ক্যাবিনেটে লুকিয়ে থাকবে। সে নিচের গোডাউনও পর্যন্ত পাগলের মতো খুঁজে এসেছে। ওপরে এসে একটা রুম 3-4 বার করে চেক করেও জহফিলের টিকিটারও দেখা মিলল না। শেষমেশ হতাশ হয়ে পলক থামল। তার কপাল বেয়ে টুপটাপ করে ঘাম ঝরছে, পরনের শার্ট ভিজে গেছে। অ্যাটলিস্ট বলবেন তো জেফিলকে কেন খুঁজছেন? পলক কুরুর চোখে ইনানের দিকে তাকায়। আজ সে দেশে এসেছে। এয়ারপোর্ট থেকে বেরোতেই তার মোবাইলে টুং করে একটা মেসেজ আসে। বিরক্ত হয়ে মোবাইল অফ করতে নিলে দেখে একটা ছবিও আসে। শরতের বোন রুহি তার এক্স গার্লফ্রেন্ড ছিল, এখন আবার পলককে পাওয়ার জন্য পিছু পিছু ঘুরছে, আর সে কারণে নাম্বার জোগাড় করে তাকে বিরক্ত করা শুরু করেছে। প্রতিদিন খালি মেসেজ করবে কোনো না কোনো অজুহাতে। পলক পাত্তা দেয় না। যে মন থেকে উঠে গেছে তাকে সহজেই আগের মতো মনে জায়গা দেওয়া যায় না। পলক সব সময় রুহির মেসেজ ইগনোর করে, কিন্তু আজ পরপর কয়েকটা ছবি পাঠালো রুহি। ধমক দেওয়ার জন্য পলক মেসেজে যেতেই তার রুহু কেঁপে উঠল ছবিটা দেখে। একটা দেহের কয়েকটা অংশ কাটা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে, মাটি লেগে আছে নিচে, যেন কেউ মাটির নিচ থেকে তুলে এনেছে। শরীর থেকে গলা আলাদা করা, চোখ মুখ কণ্ঠা কোথায় বোঝা যায় না। দেখেই পলকের গা গুলিয়ে উঠল। রুহির সাথে সাথেই কল দিল। পলক ধরতেই রুহির কান্নার আওয়াজ শোনা গেল। হেসকি তুলে কাঁদতে কাঁদতে বলল, শরৎ, আমার ভাই শরৎ। পলক চমকায় অনেক। এই কাটা বড়িটা শরতের হতে পারে সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। লম্বা দম ছেড়ে বলল, রুহি, কাম ডাউন, কি হয়েছে আমাকে বলো। ও ও ইনানের বাসায় গিয়েছিল গতকাল। কেন? তুমি তো জানোই আমার ভাই ইনানকে পছন্দ করে। পলক উড়া খবরে শুনছিল অবশ্য, কিন্তু গায়ে মাখায়নি। জহফিল যেই বাঘ, তার মুখ থেকে শিকার ছিনিয়ে আনা শরতের মতো সাধারণ মানুষের কর্ম নয়, যেখানে সে নিজেই পারেনি। ও কালকে ইনানের কাছে গিয়েছিল জাস্ট এমনি ইনানকে দেখতে, কিন্তু তারপর থেকে সারা রাত কল দিয়েও তাকে পাইনি আমি। পরে আজকে সন্ধ্যায় ও যখন খোঁজ পাইনি তখন ফেসবুকে একটা নিউজে দেখতে পাই দূরের জঙ্গলের রাস্তায়। আমি চলে যাই সেখানে। তারপর ওর পকেটের জিনিসপত্র, হাতের ব্রেসলেট, ট্যুর দেখে
বুঝতে পারি এটা শরৎ। ওকে এত নৃশংসভাবে মারা হয়েছে। বলতে বলতেই ডুকরে কেঁদে ওঠে সে। আমার ভাইটা, আমার ছোট্ট ভাইটা। পলক সাথে সাথে ফোন কেটে নিউজে ঢোকে। রুহির কথা আসলেই সত্য। ড্রাইভারকে ব্যাগপত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে নিজে গাড়ি করে চলে যায় জহফিলের বাড়িতে। উত্তেজনায় থরথর করে কাঁপছিল সে। শরতের মৃত্যুতে তার একটুও খারাপ লাগেনি। ওর বাজে রেকর্ড সম্পর্কে সে জানে, এমনকি ও ইনানকে পছন্দ করে সেটাও পলক মেনে নিতে পারেনি। যাক, একজন প্রতিযোগিতা আউট হলো। এবার তার জহফিলকে ধরা সহজ হবে, পথের কাঁটা সরবে। শরৎকে যে জহফিল মেরেছে সে সম্পর্কে 100% নিশ্চিত সে। জহফিলের হিংস্রতার মুখোমুখি হয়েছিল সে, তাই জানে জহফিল কেমন। কেউ ইনানের দিকে হাত বাড়ালে সে যে কতটা হিংস্র জন্তুতে পরিণত হয় সেটা পলক ছাড়া আর কেই বা ভালো জানবে। ইনানকে পাওয়ার আশায় সে প্রায় হাল ছেড়েই দিয়েছিল, তাই এরপর আর কখনোই ইনানের খোঁজ নেয়নি সে। কষ্ট হতো অবশ্য, কিন্তু মুভ অন করার চেষ্টা করেছিল। কিন্তু এবার আশার আলো উকি দিয়েছে, প্রমাণ হাতে আছে তার। ইফাজ খানকেও এবার চেপে ধরবে। জহফিলকে শাস্তি না দিয়ে যাবে কোথায় সে? কিছু কেন বলছেন না? বাস্তবে ফিরে আসলো পলক। ইনানের ভয় পাওয়া ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ইনানের কাছে আসলো সে। ইনানের গালে হাত রাখলো হঠাৎ। ইনান পলককে ধাক্কা মেরে সরাতে চাইলেও পলক সরল না। বরং ইনানের গাল দু হাতে আঁজলায় নিতে ইনানের কাছাকাছি মুখ এনে বলল, ইনান, আমি জানি তুমি যে ফিলের সাথে সুখী নও। ওর মতো জানোয়ারের সাথে কেউ সুখী হতে পারবে না, এটাই স্বাভাবিক। বাট আর না, তুমি অনেক সহ্য করেছো, এবার তোমারও মুক্তি মিলবে। যে ফিল সেবার পর পার হয়ে গেলেও এবার আর পার পাবে না তোমার। তখন তো এভিডেন্স ছিল না, এবার আছে। ও যাতে জেল থেকে কোনোদিন ছাড়া না পায় সেই ব্যবস্থাও করব আমি। ইনান পলকের হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়। ইচ্ছে করছে পলকের মুখে থুতু ছুঁড়ে মারতে। সে বলল, জেফিল এবং আমি সুখে আছি, আপনাকে তা নিয়ে ভাবতে হবে না। বরং উনি আমার সাথে না থাকলে আমি পাগল হয়ে যাই। ওনাকে ভালোবাসি, আমি পাগলের মতো ভালোবাসি। আমি জানি ইনান, তুমি যে চাপে পড়ে বলছো যে ফিলের ভয়ে। আপনি কি বাংলা বোঝেন না? স্পষ্টই তো বললাম আমি জেফিলকে ভালোবাসি, আর আপনার কাছে মনে হচ্ছে আমি ভয় বলছি। অবশ্যই, ওর মতো একজনের মানুষ কখনো ভালোবাসার যোগ্য হতে পারে না। তুমি কখনো জেনে বুঝে একজন ক্রিমিনালের সাথে সংসার করবে? সেদিন আপনাকে রাগের বশে মেরেছিল বলে আপনি জেফিলকে ক্রিমিনাল বলতে পারেন না? তাহলে তুমি জানো না মেবি, যে ফিল শুধু আমাকে মারেনি। হ্যালো, মে আই কাম ইন? ইনান আর পলক দুজনেই অসময়ে আসা অপ্রত্যাশিত ব্যক্তির দিকে তাকায়। তাসবির সহাস্যে দাঁড়িয়ে আছে। কে আপনি? পলকের প্রশ্ন। ইনানের নেইবার। এত রাতে কি চাই আপনার? সেটা আমারও প্রশ্ন। এত রাতে আপনার কি চাই? তাসবিরের তেরা তেরা জবাবে পলক রেগে যায়। আমার পরিচয় জানা থাকলে আপনি এটা বলার সাহস পেতেন না। অবশ্যই জানি ইন্সপেক্টর পলক। তো আর কি, পুলিশের কাজ পুলিশ করছে, আপনার নাক না গলালেও চলবে। যেহেতু ব্যাপারটা আমার কাছের মানুষকে নিয়ে জড়িত, সেহেতু নাক কেন, পুরো শরীরটাকে গলাতে হবে। তাসবির এগিয়ে আসে। বাই দ্য ওয়ে, আপনার কিছু কথাই বুঝলাম জেহফিলকে গ্রেপ্তার করতে এসেছেন। আর কেন এসেছেন সেটা আমি নিউজ দেখে বুঝতে পেরেছি। পলক তীক্ষ্ণ চোখে তাকায় তাসবিরের দিকে। এই লোকটা শরতের কথা বলছে, তার মানে সে জানে এর পেছনে জেহফিলের হাত আছে, কারণ সে জেহফিলের নেইবার। পলক তাসবিরের কাছে এসে বলল, কি জানেন আপনি? বলবো, অবশ্যই বলবো। তবে একটা কথা বলুন তো, ইনান আর জেহফিলের যে 2-3 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা সম্পর্কে আপনি কি জানেন? পলক বিস্মিত হয়। সে জানতো না, মূলত দেশের কোনো খবরাখবরই সে জানার চেষ্টা করে না। না, আমার ধারণাই সঠিক। আচ্ছা, এবার তাহলে আমি যা জানি তা আপনাকে বলবো, তবে এখানে না, চলুন আমার বাসায়। পলক যেতে চাইছিল না, জফিলকে ধরাই তার মূল উদ্দেশ্য। কিন্তু এখন এই লোকটার থেকে যদি স্ট্রং কোনো প্রমাণ পায় তাহলে জফিলকে হাত করা আরও সহজ হবে। তাই সে আর তাসবির চলে যায়। ওরা চলে যেতেই ইনান হন্য হয়ে জফিলকে খুঁজতে লাগলো। প্রায় কয়েকবার ডাকলো, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে তার।
পরে কি মনে করে ছাদে যায় সে। ছাদেও যখন পেল না তখন পেছন থেকে কারো আওয়াজ আসে। মিস মি বাটারফ্লাই? ইনান পিছন ফিরে দেখে জহফিল রেলিংয়ের সাথে হেলান দিয়ে ঘাড় কাত করে তাকিয়ে আছে। ইনান দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে জহফিলকে। কেঁদে দিল সে। জহফিলও জড়িয়ে ধরল তাকে। আপনি কোথায় ছিলেন? এত খুঁজলাম আমি আপনাকে। ইনান জহফিলের পায়ের দিকে তাকায়। ক্রাচ ছাড়া আপনি এখানে কিভাবে এসেছেন? হাজার চেষ্টা করেছিলাম বাটারফ্লাই, যদিও অনেক পেইন হয়েছিল, বাট সফল হয়েছে। 1 ঘন্টা লেগেছে এখানে আসতে। আপনি আমাকে একটাবার বলবেন না? এত টেনশনে রাখেন কেন বলুন তো? সো সরি শোনো। ইনানের গালে টুফ করে চুমু খায় জহফিল। তুমি খুশি হওনি আমার চেষ্টাতে? অবশ্যই হয়েছি। আমি অনেক খুশি। আপনি আবার আগের মতো হাঁটতে পারবেন। মেবি নট। জহফিল ইনানের চুল এক আঙ্গুলে নিয়ে পেঁচিয়ে খুলতে লাগে। ইনান এবার ভাবল সবটা। বলে দিল জহফিলকে। পলকের আশা, তাকে খোঁজা, এমনকি ইনান নাকি জহফিলকে ভালোবাসে না সেই কথাও। ও নাকি ইনানকে মুক্তি করবে জহফিলের থেকে। পলক ইনানের গাল ধরেছে সেটাও বলে দিল। মূলত প্রত্যেকটা ঘটনার পুঙ্খানুপুঙ্খা বর্ণনা দিল সে, যেমনটা ছোট্ট বাচ্চারা তাদের প্যারেন্টসদের সব বলে দেয়। ইনানের মুখে পলকের জন্য এক আকাশ ঘৃণা দেখা দেয়। ঘৃণার চোটে পলককে উদ্দেশ্য করে থুতুও ছড়ে। জহফিল ইনানের গালে অসংখ্য চুমু খেতে লাগলো হঠাৎ, যেন চুমু দিয়ে দিয়ে পলকের হাতের স্পর্শ মুছে ফেলতে চাইছে। এক পর্যায়ে জহফিল ইনানের গালে ঠোঁট হালকা করে চেপে বলল, পলককে তুমি খুব ঘৃণা করো, তাই না? প্রচুর। এটা সাহস কত বলে কিনা আমি নাকি হ্যাপি না আপনার সাথে। ওকে শাস্তি দিতে পারলে তোমার ভালো লাগতো। লাগতো না সেটা বলবো না, তবে 2টা থাপ্পড় দিতে ইচ্ছে করছিল। এক হাতে চেপে ধরে চুমু খায়। ইনানের গলায় মুখ রেখে চুমু খেলো সে। তোমার এই নরম হাত দুটো এই পলকের গালে লাগবে, সেটা আমি কিভাবে সহ্য করবো বাটারফ্লাই? আর তোমাকে এবার কেন কষ্ট করতে হবে? আমি আছি না। বাদ দিন না ওই বেয়াদবের কথা, অসভ্য একটা। আরেকবার আসুক, গরম পানি ছুঁড়ে মারবো মুখে, আপনাকে নিয়ে বাজে কথা বললে একদম। বাটারফ্লাই, এক কাজ করি। কি? ইনান চোখ বন্ধ করে জহফিলের পরশ উপভোগ করতে লাগলো। মেরে ফেলে পলককে। ইনান ঝট করে চোখ খুলল। কি? জহফিল মৃদু হেসে বলল, জাস্ট কিডিং। আমি অবশ্যই হাঁটতেই পারছি না, ওকে মারবো কিভাবে? যদিও আমি আপনার এই অ্যাগ্রেসিভনেসটাকেই ভালোবাসি জেফিল, কিন্তু কাউকে আমার জন্য একেবারে মেরে ফেলবেন তা একটু কম ভালোবাসি আমি। আর এখনো মারামারি কথা বলবেন না। আচ্ছা শোনা। জহফিল বাঁকা হেসে ইনানের কাঁধে মাথা রেখে বলল, ইনানের বাবা ইফাজ খানকে চেনেন নিশ্চয়ই? আপনি তো ওনার আন্ডারে ছিলেন, তাই না? তাজবিরের নিচতলার রুমে 2টা আরএফএলের চেয়ারে মুখোমুখি বসে আছে পলক আর তাজবির। আর ছোট একটা টুলের ওপর কফি। পলক ছুঁয়েও দেখল না, তার দম বন্ধ হয়ে আসছে। আবহাওয়া শীতল হলেও পলকের কাছে গরম লাগছে অনেক। সে শার্টের 2টা বোতাম খুলে রাখল। তাজবির কফির কাপে চুমুক দিচ্ছে আর পলককে ডিটেকটিভের মতো প্রত্যক্ষ করছে। পলকও তো সুন্দর কম না, তাহলে ইফাজ খান পলককে ছেড়ে জহফিলের মতো জানোয়ারের কাছে কেন মেয়ে দিল? যাগ্গে, সেটা নিয়ে তার মাথা ঘামিয়ে লাভ নেই। যা হওয়ার তা তো হয়েই গেছে। পলক শটান বসে আছে, তার অভিব্যক্তি বোঝা দুষ্কর। ভ্রু কুঞ্চিত করে শক্ত চোয়াল উঁচু করে পায়ের পর পা তুলে বসে আছে। ব্যাটার ভাব এমন যেন সে না, তাজবির এখানে অতিথি হয়ে এসেছে আর সে ঘরের মালিক। সে তাজবিরের কথার জবাব না দিয়ে ফের প্রশ্ন করে, মেইন টপিকে আসুন। শরৎকে খুন করেছে সেটা আপনি ভালোভাবেই জানেন, তাই না? ইয়াপ। কফির মগ ঘোরাতে ঘোরাতে বলল, আর সেটা জেফিল, সেটাও কি জানেন? অবশ্যই জানি। পারফেক্ট। পলকের মুখ উজ্জ্বল হলো। জহফিলকে কি কঠিন শাস্তি দেয়া যায় ভাবতে লাগে সে। ফাঁসি দেবে নাকি যাবজ্জীবন কারাদণ্ড? আর কি এভিডেন্স আছে আপনার কাছে যাতে জেফিলকে ধরা সহজ হয়ে যায়? তাজবির তেরছা হাসে, 2 হাঁটুতে কনুই রেখে সামনে ঝুঁকে আসে। নিচু স্বরে বলে, ভিডিও আছে। পলক প্রসন্ন হাসল। এ তো মেঘনা চাইতেই জল। তার ভেতরটা উত্তেজনায় ছটফট করছে। এত ভয়ানকভাবে হত্যা করার ভিডিও দেখলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড না
বরং মৃত্যু দিবে। আর সেটাই তো পলক চায়। অবশেষে ইনান তার হবে। ভেতরে ভেতরে এক্সাইটেড হলেও মুখে প্রকাশ করল না সে। ভাবভঙ্গি ফর্মাল রেখে বলল, আশা করছি আপনি আমাদের হেল্প করবেন ভিডিওটা দিয়ে। এই ধরনের মানুষ কতটা ডেঞ্জারাস, নেক্সট টার্গেট কে হয়, আবার কাকে মারে, এরা একটা আতঙ্ক ক্রিয়েট করেছে। অবশ্যই হেল্প করব মিস্টার পলক। দাঁত বের করে চমৎকার হাসল তাসবির। তার গালের টোল ভারী সুন্দর। আপনাকে একজন লিজেন্ড পুলিশ অফিসার মনে হয় আমার কাছে, তাই আপনাকে আরও একটা ভিডিও দিব। কমপ্লিমেন্ট কানে নিল না পলক। বহু বছরের প্র্যাকটিস করা লোক দেখানো হাসি হাসল। জেওফিল আমাকেও মারতে এসেছিল, সেই ভিডিও আমি রেখেছি। অবশ্য লুকিয়ে লুকিয়ে জান হাতে নিয়ে করতে হয়েছে। আর কি লাগে পলকের? অনেক প্রমাণ আছে। শরৎকে মারার ভিডিওটাই তো মেইন। আরেকজন ভিকটিম পাওয়া গেল তবে। ভিডিওগুলো দিন। পলকের তারা বুঝল তাসবির, কিন্তু এত সহজে তো দিবে না। তার উদ্দেশ্য তো আগে হাসিল করতে হবে। পলক লোকটা জেওফিলকে ধরার জন্য পাগল হয়ে আছে। নিশ্চয়ই এই শালাও ইনানের ওপর নজর দিয়েছে। ইনানের জন্য তার চোখে ভালোবাসার ঝিলিক তাসবিরের নজর এড়ায়নি তখন। শিট পলক, শরতের মতো যেন তোমার অবস্থা না হয়। দিব, তার আগে আরও একটা ভিডিও দিব আপনাকে। তাসবির চাইলেই এখন সবগুলো ভিডিও দেখিয়ে সব কিছুর ইতি ঘটাতে পারে, কিন্তু তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এসেছে। কোনো কারণ ছাড়াই তাকে যেমন দৌড়ানি খেতে হয়েছিল, তেমন পলককেও একটু নাকানি চুবানি না খাওয়ালে তার ভালো লাগবে না। একটু স্বাদ নিক না। সমান সমান হয়ে গেল। দুজনে তখন গলা জড়াজড়ি করে দুঃখের গান গাইবে। কিসের? উৎকণ্ঠা নিয়ে জানতে চায় পলক। ইফাজ খানকে চিনেন তো? তাসবির থামে। এটা বলার কি আছে, তারপর বলুন। তাসবির কিছু না বলে মোবাইলে একটা ভিডিও অন করে পলকের চোখের সামনে ধরল। পলক স্তব্ধ বনে যায় ভিডিওটা দেখে। ভেতরকার সব উত্তেজনা বাষ্পের মতো মিলে যায়। চোখ অনুভূতি শূন্য। নিজের চোখকেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। আদৌ কি ইফাজ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? সে যা দেখেছে তা তার ভ্রম নয় তো? ভিডিওতে দেখা যায় ইফাজ খান কাক ভেজা হয়ে জঙ্গলে মাটি খুঁড়ে সেখানে একটা বস্তা গেড়ে দিচ্ছে। বস্তায় এবং ইফাজের জামায় রক্ত মাখানো। বস্তার মুখ ভালোভাবে আটকানো না থাকায় হঠাৎ একটা চকচকে জিনিস নিচে পড়ল। জুম করলে দেখা গেল একটা হাতের কাটা অংশে ঘড়ির গ্লাস চকচক করছে। পলক চিনে ফেলল চট করে। আজ রুহি শরতের যেই ছবিগুলো তাকে পাঠিয়েছিল সেখানেও সেম কাটা হাতের ঘড়িটা দেখতে পেয়েছে। তাসবির মোবাইল সরিয়ে নিল। পা দিয়ে ফ্লোরে ঠুকঠুক আওয়াজ করছে সে। মুখ গোল করে শ্বাস ফেলে বাইরে তাকায়। আর একটু পর ভোর হয়ে যাবে। তাসবির সেদিন বারান্দায় ইনানের খোঁজে গেলে দেখতে পায় বাসার সামনে ইনানের বাবার গাড়ি। ইনানের বাবা গাড়ির ডিকিতে কিছু একটা ঢোকানোর জন্য তাড়াহুড়ি করছেন। কাছ থেকে পর্যবেক্ষণের জন্য তাসবির দৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে। গাছের আড়ালে থেকে লক্ষ্য করে সবটা। ইফাজের গায়ে রক্ত দেখতে পায়, আর বস্তাতেও রক্তাক্ত কিছু একটা। তার মন কুগাইছে, কোনো খারাপ কিছু হতে চলেছে। আজ করতে পারছে সে। ইফাজ গাড়ি নিয়ে চলে গেলে সেও পিছু নেয় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। যখন দেখল দূরের এক জঙ্গলে গাড়ি থেমেছে, সে গাড়িটাকে পাশ কাটিয়ে রাস্তার বাঁকে রেখে আসে যেন চোখে না পড়ে। তারপর দ্রুত দৌড়ে দৌড়ে আসে সে জায়গায়। অন্ধকার হয়ে যাওয়ায় এবং বৃষ্টি থাকায় সমস্যা হয়নি। দেখল ইফাজ মাটি খুঁড়ছে। মোবাইলের ক্যামেরা অন রাখল। মাটিতে সেই বস্তা কবর দিয়ে চোরের মতো পালায় ইফাজ। ক্যামেরা অফ করে তাসবির মাটি খুঁড়ে বস্তা বের করে, কেননা সে দেখেছে একটা কাটা হাতকে মাটিতে গড়াগড়ি খেতে। বস্তা বের করার পর যা দেখলো তাতে সঙ্গে সঙ্গে ভেতর থেকে সব উগরে দিল তাসবির। শরতের চেহারায় কয়েকটা কোপ পড়লেও বোঝা যাচ্ছিল তাসবির বেশিক্ষণ থাকতে চাইল না। দম বন্ধ হয়ে যাচ্ছিল। বস্তাটা টেনে রাস্তার ধারে রেখে গাড়ি নিয়ে চলে আসলো। ইফাজ খানকে ছাড়বে না সে, শাস্তি দিতে না পারুক। অন্তত অনুশোচনায় ভোগাতে তো পারবে। সারা জীবন অনুশোচনা করে ধুকে ধুকে মরাই বড় শাস্তি। কান্ট বিলিভ দিস। পলক থেমে থেমে বলল,
তাসবিরের ভাবনার সুতো কাটে। সে পলকের দিকে নজর বুলায়। দেখে মনে হচ্ছে পলকের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পানির গ্লাস এগিয়ে দেয়। পলকের যেন হাত তুলতেও কষ্ট হচ্ছে। কাঁপা কাঁপা হাতে পানির গ্লাস নিয়ে কাষ্ঠ গলাকে ভিজিয়ে শান্তি দেয়। অস্বাভাবিক লাগছে তাকে। তাসবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। উঠে গিয়ে পলকের কাঁধে হাত রাখে। পলক ধাতস্থ হলে মোবাইল বের করে ইফাজের নাম্বারে ডায়াল করে। তাসবির তা দেখে মোবাইল নিয়ে কেটে দেয়। এখন না, সকাল হোক। পলক দুই হাতে মাথা চেপে ধরে নুইয়ে রাখে। যাকে আইডল ভাবত, যাকে এত শ্রদ্ধা করত, যাকে বাবার স্থান দিল, দেবদূতের চোখে দেখত, সেই লোকটা পুলিশ হয়েও এত বড় একটা অপরাধ কিভাবে করতে পারল? জহফিল যতই শরৎকে মারুক, সাহায্য করেছে তো ইফাজ। প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে তো সাহায্য করেছে। শুধুমাত্র নিজের মেয়ের কথা ভেবে জহফিলের মতো নিকৃষ্ট একজন খনিকে ছেড়ে দিল। পলকের কাঁধে রাখা হাত শক্ত করে চেপে সান্ত্বনা দেয় তাসবির। পলক মলিন চোখে তাকায়। কিছু সময়ের ব্যবধানেই তার চেহারার বয়স যেন দ্বিগুণ বেড়ে গেছে। মিস্টার পলক, লিসেন। আগে জেহফিলকে ধরুন। মেন কালপিট ও কিন্তু খুব চালাক। এত সহজে ধরতে পারবেন বলে মনে হয় না। হাতের কাছে থাকলেও এত সহজে ধরা দেবে না সে। এক কাজ করা যাক। তাসবির ঠোঁট চেপে ভাবল। ইফাজ খান আর জেহফিলকে একসাথে ধরে ফেলুন। পলকের চোখ প্রশ্ন দেখে তাসবির নিজেই বলে, ইজি ওয়ে। জেহফিলকে ধরতে পারলে ইফাজ খান পালাবে না, উল্টো দেখবেন নিজেই হার স্বীকার করবে। বেটার হয় প্ল্যান করে ওদের দুজনকে একসাথে ধরুন। অবশ্য আমার কাছে একটা প্ল্যান আছে, তবে সেটাতে আপনার লাইফেরও রিস্ক আছে। ডোন্ট কেয়ার, বলুন। তাসবির হাসে। মরতে রাজি আছেন মনে হচ্ছে। তাসবিরের উপহাস বিরক্তির উদ্রেক ঘটায় পলকের মনে। ক্যান ইউ প্লিজ? সরি। যাই হোক, আমি আপনাকে হেল্প করতে পারি, তবে তার আগে একটা কাজ করতে হবে আপনাকে। ও, আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি। কয়েক মাস আগে যে ওদের অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনি জানেন? ভ্রু কুচকায় পলক। ইনানের। দুজনেরই কার অ্যাক্সিডেন্ট, আর তাতে ইনান গুরুতর আহত না হলেও জেহফিলের এক পা ভেঙে যায় মেবি। হাঁটতে চলতে কষ্ট হয় দেখি আমি এখান থেকে। সত্যিই ভাঙলে ও খুন করতে পারতো না। হয়তো না। নাটক করছে কিনা সেটা আমি নিশ্চিত না। আমাকে মারতে আসার টাইমে তো দেখলাম খুঁড়িয়ে আসছে। নাটক করছে 100% শিওর থাকেন। সকালে নরম রোদ লুটোপুটি খায় তাসবিরের মেঝেতে। পলক বিদায়ের জন্য উঠে পড়ে। পলকের সাথে হ্যান্ডশেক করে হঠাৎ তাসবির বলে, সাবধানে থাকেন। আবার প্ল্যানের আগে আপনি কেল্লা ফতে হয়ে যাবেন না যেন। ল্যাংরা যে ফিল মারবে নাকি আমাকে? নোজ মারতেও পারে। সাইকোদের ঠিক আছে নাকি? টেক কেয়ার। ইনান মুড অফ করে বসে আছে। জহফিল আয়নায় ইনানের বিষণ্ণ সুশ্রী চেহারা দেখে যাচ্ছে একধানে। তার বাটারফ্লাই হাসি খুশি থাকলেও যতটা সুন্দর লাগে, অভিমান করলে তার চেয়েও বেশি সুন্দর লাগে। এত মারাত্মক নজর কাড়া কেন তার ওয়াইফ, জহফিলের ওয়াইফ। কথাটা ঝনঝন করে উঠল বুকের মাঝে। তারই তো, তার একমাত্র ব্যক্তিগত নিজের ওয়াইফ। তার এত প্রিটি বাটারফ্লাইয়ের দিকে অন্য ছেলের নজর সে সহ্য করবে কিভাবে? ধপ করে জ্বলে উঠল সে। চোখে হঠাৎ অগ্নিশিখা ঝিলিক দিচ্ছে। পলক জানোয়ারটা তার বাটারফ্লাইয়ের গালে হাত রেখেছে। কাছে এসেছে, খুব কাছে, তাও তার নিজের বাড়িতে দাঁড়িয়ে। বুকের পাটা কতটুকু তা দেখার ইচ্ছা জাগলো প্রচণ্ড। তার জন্য আগে তো বুক কাটতে হবে, বুক থেকে বুকের পাটা আলাদা করতে হবে। কি দিয়ে আলাদা করবে সে? চোখ গেল স্কল্পচার বানানোর চিকন ধারালো ছুরির দিকে। জহফিল নাকি আজকে রান্না করবে, সেটা নিয়ে ঝগড়া করছে তারা। ইনান ঝগড়া করছে মূলত। জহফিল অপলক ইনানকে দেখে চলেছে। ইনান মুখ গোমরা করে বলল, এই আপনি কি পাগল হয়ে গেছেন? সে তো তোমাকে দেখার পরেই হয়েছে। চোখ টিপে দুষ্টু হেসে বলল জহফিল, নাটক কম করবেন। এমনিতে হাঁটতে চলতে পারেন না, তার রান্না কিভাবে করবেন আপনি? রান্না করতে পা লাগে? না লাগুক, চেয়ারে বসে রান্না করবেন আমি জানি, কিন্তু কোনো টাইপের হেল্প নেবেন না, এটা কেমন কথা? অ্যাটলিস্ট আমি কেটে কুটে দিই, মাংস কাটি, সবজি কেটে দিই, সবে এগিয়ে দিই, আপনি রান্না করেন, তাও করবেন না। সমস্যাটা কি আপনার?
সমস্যা হচ্ছে এতদিন আমার বউ আমার কষ্ট করে রান্না করে খাওয়াচ্ছে, আর আমার সহ্য হচ্ছে না। বউয়ের কষ্ট দেখতে পারছি না। আপনি কি আর কোনো কথা না। যদি তুমি জোর করো তাহলে আমি কিচ্ছু খাবো না, ঔষধ না। অ্যান্ড আই মেন ইট। বোঝা গেছে? ইনান রাগত স্বরে আরও কথা বলতো। জিওফিলের চোখ গরম করা দেখে কিছু বলল না। দুইজন রেগে গেলে সমস্যা। রাতের রান্নার জোগাড় সন্ধ্যাতেই করে ফেলতে চাইছে জিওফিল। বাইরে বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা খারাপ না, খিচুড়ি করা যায়। বৃষ্টিময় আবহাওয়ায় ইনানের মোস্ট ফেভারিট খাবার খিচুড়ি, সাথে আমের আচার। আজ ইনানের পছন্দ মতো সব রান্না করেছে সে। তার ডিনারকে ভালোমতো ডিনার না করলে তো তুষ্ট হবে না। কিচেনের জানালা দিয়ে বৃষ্টির পানি আসলে জিওফিল আটকানোর জন্য এগিয়ে যায়। তখন দেখলো একটা গাড়ি তাদের বাড়ির নিচে থেমেছে, আর গাড়ি থেকে নেমে আসছে অপ্রত্যাশিত অতিথি পলক। তা দেখে বাঁকা হাসলো জিওফিল। হাতের ছুরিটা চেপে ধরল কিচেন ক্যাবিনেটের ওপর। বিড়বিড় করে বলল, Looks like we're going to have a guest today. A very, very important guest.